জানি না ভালোবাসা কি, শুধুমাত্র 4 অক্ষরের নাম নাকি এর পিছনে আছে আর এক রহস্য। ভালোবাসা মানুষকে এত কাঁদায় কেন? একটু মন খুলে হাসিয়ে আবার দুঃখের সাগরে ভাসিয়ে দেয়। পরন্ত বিকেল, শ্রাবণ ছাদের কর্নারে দোতলায় বসে নিজের ডায়েরিতে লিখল নিজের মনের জমিয়ে রাখা কথাগুলো। শ্রাবণ জানে না একটা বিবাহিত মেয়েকে সে কিভাবে ভালোবেসে ফেলল, তার রুচি কিভাবে এত খারাপ হলো। কিন্তু শ্রাবণ যে নিরুপায়, তার হৃদয় গহীনে ছোট্ট করে ফুটে উঠেছে সারা নামক মিষ্টি একটা ফুল। তবে চাইলেই তাকে আর আপন করে নিতে পারবে না। শ্রাবণ, ভালোবাসলে কি আপন করে নিতে হবে নাকি? দূরে থেকেও ভালোবাসা যায়। আজ ফারুক তালুকদার যখন সারাকে বলেছিল সে শুভ্রার সাথে থাকতে চায় কি না, তখন সারার উত্তর হ্যাঁ ছিল। শ্রাবণ তখনই বুঝতে পেরেছে সারার হৃদয়ে শুভ্র জায়গা পেয়েছে। শ্রাবণের চোখ বেয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। হ্যাঁ, শ্রাবণ কাঁদছে। কেন কাঁদছে? সারাকে না পাওয়ার জন্য নাকি অন্য কোনো কারণ? হুট করে কান্নার মাঝে শ্রাবণ রহস্যমাখা হাসি দিয়ে বিড়বিড় করে বলে ওঠে, রাত্রি তোমাকে আমি রাতের মতোই কালো অন্ধকার জীবন থেকে ঘুরিয়ে আনবো। ভালোবেসে ফেলেছি তোমায়, তোমাকে আমার করেই ছাড়বো। শ্রাবণ জোরে জোরে হাসতে শুরু করলো। ঠিক সেই সময় ছাদের দরজার পিছন থেকে বেরিয়ে এলো অন্ত আর আনিশা। তারা ছাদের গাছে পানি দিতে এসেছে, কিন্তু তাদের শ্রাবণ ভাইয়ের এমন হাসি দেখে অবাক না হয়ে পারল না। আনিশা ওড়না কোমরে পেঁচিয়ে উল্টো দিকে ঘুরে দোলনায় বসে থাকা শ্রাবণ ভাইকে বলে উঠে, কি ব্যাপার ভম্বল সাহেব, আপনি হাসলেন, তাও আবার এত জোরে? এই অন্ত, আমরা সত্যি শুনলাম তো? গম্ভীর মুখক ভম্বল ভাই হেসেছে। আনিশার কণ্ঠ পেয়ে পিছে ঘুরে তাকায় শ্রাবণ। পিছনে আনিশা আর অন্তকে দেখে চোখ মুখ কঠিন করে ফেলে। তারপর বেশ রাগী কণ্ঠেই ধমক দিয়ে বলল, হোয়াট? ভম্বলকে? শ্রাবণের কথায় কেঁপে উঠল অন্ত আনিশা। অন্ত একটু একটু করে পিছিয়ে ছাদ থেকে দৌড়ে পালালো। কিন্তু আনিশার পা জমে গেছে। তার তো সবসময় ভুল জায়গায় ভুল কথা বলা স্বভাব। আজকেও তার কানের নিচে 140 ভোল্ট এর চোর পড়বে শিওর। আনিশার ভাবনার মাঝেই শ্রাবণ হুঙ্কার দিল, এখানে কি করছিস তুই? না না মানে ভাইয়া। কি মানে করছিস? এক চরে গালের সব দাঁত ফেলে দিব। এইসব আজে বাজে কথা আর একদিন শুনলে। আনিশা কেঁপে উঠল ভয়ে। শ্রাবণ রাগে চোখ লাল করে পাশ থেকে চলে গেল। শ্রাবণ চলে যেতেই আনিশা মুখ ভেংসি কেটে বিড়বিড় করে বলল, গম্ভীর মুখ বাদরকে ভম্বল বলাই খেপে গেছে, তাতে আমার কি? আমি আরও 110 বার বলবো ভম্বল শ্রাবণ ভাই। কথাটা বেশ জোরেই বলল আনিশা। বলে পিছন ঘুরতেই কারোর বুকের সাথে ধাক্কা খেলো। আনিশা মুখ উঁচু করে দেখলো শ্রাবণ রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। আনিশা শুকনো ঢোক গিলল। সে নিজের মনে নিজেকেই গালি দেওয়া শুরু করলো। শ্রাবণ এসেছিল দোলনায় পড়ে থাকা তার ডায়েরিটা নিতে, কিন্তু এসেই শুনতে পেল আনিশার কথা। মুহূর্তে আরও বেশি রাগ চেপে গেল মাথায়। আনিশা কিছু বলতে নিতেই শ্রাবণ আনিশাকে ধাক্কা দিয়ে ঠাস করে চর বসিয়ে দিল আনিশার গাল। আনিশা সিটকে পড়ে গেল। সাথে সাথে ফ্যাস ফ্যাস করে কেঁদে উঠল আনিশা। শ্রাবণ হাঁটু বাজ করে বসে আনিশার সামনে। তারপর আনিশাকে উদ্দেশ্য করে বলে, লাস্ট টাইম ওয়ার্নিং দিলাম তোরে, এরপর মামারে বলবো বিয়াদব কথাকার। বলে শ্রাবণ রাগে হিস হিস করতে করতে নিচে চলে আসলো। নিচে আসতে তার মাথা আরও গরম হয়ে গেল। তার চাচা এসেছে। শ্রাবণ তার বাবার গোষ্ঠীর কাউকে সহ্য করতে পারে না। তার মতে তার চাচাদের জন্য তার বাবা স্ট্রোক করে মারা গেছে। রুমে বসে সারা ব্যাগ থেকে এক একটা করে জিনিস বের করছে, যা সবই বাদ দেওয়ার মতো জিনিস। সব মামারা তার ব্যাগে গুজে দিয়েছে। সারা সব জিনিসের মধ্যে নিজের ডায়েরিটা পেয়ে আনন্দে লাফিয়ে উঠে। শুভ্র ব্রু কুচকে জিজ্ঞাসা করে, এটা কি? সারা শুভ্রর ইশারা অনুসারে তাকাতেই দেখে ছোট আর একটা পেন্সিল বক্স। সারার মনে নেই এই বক্সের কথা, প্রায় ভুলতে বসেছে।
শুভ্র সারার হাত থেকে পেন্সিল বক্সটা নিয়ে বেশ কৌতূহল নিয়ে খুলল সেটা, কিন্তু খোলার পর হতাশ হলো। সামান্য একটা রূপার চেন আর একটা লকেট, কিন্তু বক্সের অন্য পাশ খুলতেই শুভ্র বেশ অবাক হয়। সেখানে সারার ছোটবেলার কয়েকটি ছবি। সারা এগুলো খুব যত্নে রেখেছে। শুভ্র ছবিগুলো হাত নিয়ে ভাবতে লাগলো, তার মনে হচ্ছে সে এই বাচ্চাকে দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। শুভ্র ভাবনার মাঝেই সারা হাত থেকে ছবিগুলো নিয়ে আবার বক্সে রাখে। তারপর চেনটা শুভ্র হাত দিয়ে বলে পরিয়ে দিতে। শুভ্র চুপচাপ পরিয়ে দেয়, কিন্তু তারপর মন ছবিটার দিকে। এই ছবি আগেও দেখেছে। সারা উঠে আলমারির ভেতরে তার ডায়েরি আর নকশটা রেখে দিল। তারপর বাকি জামা কাপড়গুলো আর ব্যাগগুলা নিয়ে গিয়ে একটা সাইড রেখে দিল, কাল ফেলে দিবে, কারণ শুভ্র এসব রাখতে দেবে না। সারার কাছে তার ডায়েরিটা অনেক আবেগের। ছোট্টবেলায় তার এক দাদু তাকে উপহার দিয়েছিল পাতলা একটা ডায়েরি। সারা বুঝ মতে শেখার পর সেখানেই তার সুখ দুঃখ লিখে রাখে। ডায়েরি লেখা তার শখও হতো, কিন্তু কাজের চাপে পারতো না। তাও রাতে জেগে জেগে সারাদিনের সব কিছুই লিখে রাখতো। সারাদিন বিছানার এক কোণায় বসে আছে ওরকে নিয়ে এসেছিল, কিন্তু মেয়ে তার ঘুম পাগল, এক্ষুনি ঘুমিয়ে গেছে। ওরকে দোতলায় দিয়ে সারা ওর দোতলার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে। শুভ্র সারার পাশে এসে সারার গাড় থেকে চুল সরিয়ে একটা চুমু খায়। সারার হুঁশ ফিরে চমকে উঠে তাকায় শুভ্রর দিকে। শুভ্র মুচকি হেসে সারার ঘাড়ে থুতনি রেখে দুই হাত দিয়ে আঁক মোড়ে ধরে সারাকে। তারপর ফিসফিস করে বলে উঠে, পিচ্ছি পাখি, এত কি ভাবছো? আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবেন না তো? ওহো না, আমি তো প্রমিস করেছি তোমার কোনো কথায় রাগ করব না। তাহলে বলি। বলো। আচ্ছা, আমি কি একটু বেশি ছোট? আপনার সাথে কি আমার মানায় না? শান্তা আপু আজকেও আমারে বলছে আমি নাকি পিচ্ছি বলে দয়া করছেন। শান্তার কথা শুনে শুভ্রর মাথায় আগুন ধরে গেল। সে সারাকে ছেড়ে দিয়ে বলল, তোমারে বলেছি শান্তার কোনো কথাই কান দিবা না। আর আজাইরা চিন্তা বাদ দাও, আমি আসছি। বকে রুম থেকে রেগে বেরিয়ে যায় শুভ্র। সারা অবাক হয়ে যায়, হলোটা কি মানুষটার? সারা তো শুধু এমনিতে জিজ্ঞাসা করলো। শান্তাপুর কথা সে এক কান দিয়ে নিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। সারা আর কিছু না ভেবে ঘুমন্ত ওরকে কোলে নিয়ে শাশুড়ির রুমের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। ড্রয়িং রুমে বসে আছে ইব্রাহিম শেখ, শ্রাবণের চাচা ফারুক তালুকদারের সাথে কথা বলছে। সে মূলত আজ এসেছে সবাইকে নিয়ে যেতে, তাই তিনি ফারুক তালুকদারকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ভাই সাহেব, আজ কিন্তু সবাইকে আমার সাথে যেতেই হবে। আমি অনেক আশা নিয়ে এসেছি, যেতেই হবে। ফারুক তালুকদার, মাফ করবেন, আপনি চাইলে শ্রাবণ, শান্তা বা ছেলে মেয়েদের নিয়ে যান, সমস্যা নেই। আমার ব্যবসার জন্য যেতে পারবো না। ইব্রাহিম, তা বললে হচ্ছে না। আমার ছোট ভাইয়ের আর বাবার মৃত্যুবার্ষিকী, এই সপ্তাহে আপনাদের যেতেই হবে। বেশ খানিক্ষণ তর্কাতর্কির পর ফারুক তালুকদার যেতে রাজি হলেন, কিন্তু আজ নয়, কাল সকালে বের হবে তারা। তাই ইব্রাহিম শেখকে আজ রাতে থাকতে বললেন। তিনিও রাজি হয়ে গেছেন। তাই ফারুক তালুকদার এবার বেশ জোরেই স্বাভাবিক কণ্ঠে শান্তাকে ডেকে বলে উঠেন, গল্প 4 বছরের চুক্তির মা।